খুনের সেই রাতেই ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, যাকে সবাই চেনে কিলার মাসুদ নামে। তার সঙ্গে ছিল ঘনিষ্ঠ সহযোগী আলমগীর। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও একাধিক মাধ্যমের তথ্যে এখন এটা আর সন্দেহ নয়, পুরোপুরি নিশ্চিত তথ্য। এখানেই শেষ নয়, খুনির বাসা থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার চেক। এসব চেক শুধু ব্যক্তিগত নামে নয়, একাধিক কোম্পানির অ্যাকাউন্ট থেকে ইস্যু করা। এর মানে পরিষ্কার, হাদি হত্যার পেছনের অর্থের যোগানদাতা কারা, কে বা কারা খুনিকে টাকা দিয়েছে, সেই রহস্য এখন আর অন্ধকারে নেই। এবার নজর দেই সেই খুনির পরিবারের দিকে। কিলার মাসুদের মা, বাবা, ভাই, বোন, শ্যালক, স্ত্রী, এমনকি তার গার্লফ্রেন্ডও তদন্তের আওতায় এসেছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য প্রমাণ নষ্ট করা এবং মূল অভিযুক্তকে পালাতে সহযোগিতা করার অভিযোগে এই পুরো পরিবারই জড়িত। ফয়সালের মোবাইল ফোন ট্র্যাক করা হয়েছে। কল লিস্ট ও কল রেকর্ড ঘেটে বেরিয়ে আসবে এই হত্যার নির্দেশদাতা আসলে কে, সে কোন সীমান্ত পথ দিয়ে দেশ ছাড়লো, কোন বাহনে গেল, কত সময়ে গেল এবং কারা তাকে সীমান্ত পার করে দিল। এই প্রতিটি তথ্যই এখন গোয়েন্দাদের হাতে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেককেই ইতিমধ্যে আটক করা হয়েছে। এমনকি ভারতে গিয়ে কারা তাকে আশ্রয় দিয়েছে সেই তথ্য এখন আর গোপন নয়। সবকিছুর পূর্ণ ট্র্যাক রেকর্ড যখন আছে, তখন বিচার হওয়া কোনো কঠিন বিষয় নয়। কিন্তু সমস্যা এক জায়গায়, এই হত্যাকাণ্ডের নেটওয়ার্ক ভয়াবহ রকমের বড় এবং প্রভাবশালী। একটার পর একটা ডট মিললেই ধরা পড়বে দেশের নামকরা মাফিয়া চক্র, ধরা পড়বে টাকার বিনিময়ে ফয়সালকে জামিন পাইয়ে দেওয়া আইনজীবী এবং পদ্মার আড়ালের মূল পরিকল্পনাকারী। এই ভয়ঙ্কর চক্র ভাঙতে হলে দরকার অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো সাহসী, নির্ভীক এবং শক্ত ইমিউন সিস্টেমের মানুষ। এরই মধ্যে জাতিসংঘ এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশ সরকারকে দ্রুত, স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ভলকার তুর্ক সেই মানুষ যিনি জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি অবগত যে হাদির খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে জাতিসংঘের প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবিও তুলতে পারেন তিনি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও এই ঘটনার উদ্বেগ জানিয়েছেন। এখন প্রশ্ন একটাই, জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী সঠিক তদন্ত চালানোর সাহস কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আছে, নাকি সিস্টেমের ভেতরে থাকা অসাধু শক্তি আবারও বিচারকে নাটকে পরিণত করবে? সময় গড়িয়ে গেলে বুঝবেন বিচার হচ্ছে না, এক সপ্তাহ পর ক্ষোভ কমে যাবে, সামনে চলে আসবে নতুন ইস্যু। তারেক রহমানের প্রত্যাবর্তন, নির্বাচনের উত্তাপ, সব মিলিয়ে হাদি হত্যার বিষয়টি ধীরে ধীরে আড়ালে চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। এই মুহূর্তে হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চকে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে। জামাত, শিবির ও ইনকিলাব মঞ্চকে একসঙ্গে আন্দোলনে নামতে হবে। প্রশাসনের ওপর চাপ বাড়াতে হবে এবং মিডিয়ার আলো থেকে এই ইস্যু সরতে দেওয়া যাবে না। এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকা তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফিরেছেন, এমনটাই দাবি তাদের। আনন্দবাজারের বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমান এখন অত্যন্ত কৌশলী রাজনৈতিক অবস্থান নিয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে দেশটির কয়েকটি প্রভাবশালী পত্রিকার দ্বিচারিতাও স্পষ্ট হয়েছে। প্রথম আলো কিংবা ডেইলি স্টার, যারা একসময় তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র একা দিয়েছিল, আজ তারাই প্রশংসার ফুলঝুরি ছড়াচ্ছে। এরা আদতে ক্ষমতার ভিত্ত, যেদিকেই ক্ষমতার সম্ভাবনা দেখে সেদিকেই তাদের কলম ঘুরে যায়। এই সুবিধাবাদী মানসিকতার সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে আছে হাদির পরিবার। হাদির ভাই স্পষ্ট করে জানিয়েছেন, তারা সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা বা অনুদান নেবেন না। তাদের একমাত্র চাওয়া হাদির অসমাপ্ত বিপ্লবকে সফল করা। যেদিন হাদি গুলিবিদ্ধ হন, সেদিন একই রিকশায় ছিলেন তার ভাই। আজ হাদির পরিবার আপসহীন সংগ্রামের এক জীবন্ত উদাহরণ। যখন গোটা বিশ্ব ও জাতিসংঘ ভারতের ওপর চাপ দিচ্ছে আসামিদের ফিরিয়ে আনার জন্য, তখন আমাদের রাষ্ট্র কি সত্যিই এই হত্যার বিচার করতে পারবে? আপনার কি মনে হয়? মতামত কমেন্টে জানান। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।